হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর একটা লিটারেরি পিস নিয়ে আলোচনা করব। ওই লিটারেরি পিসটার লাইন বাই লাইন বাংলাতে মানে এবং এর ইনার এক্সপ্লেনেশন, এর মধ্যে লুকিয়ে থাকা রেটোরিক্যাল ডিভাইসগুলো নিয়ে আমরা জানব এবং তৎসঙ্গে এই কবিতাটা আমাদেরকে এমনভাবে আয়ত্ত করতে হবে যাতে এখান থেকে কোনো প্রশ্ন পরীক্ষাতে আমাদের ছেড়ে না দিয়ে না আসতে হয়। তো দেখো, আমরা শুরু করছি আজকের আমাদের এই লিটারেরি পিসটা। অর্থাৎ দেখো, প্রকৃতির বা প্রাকৃতিক সৌন্দর্য আমরা সবাই ভালোবাসি, তাই নয় কি? আমরা প্রাকৃতিক সৌন্দর্যটাকে সবাই পছন্দ করি, কিন্তু কখনো কি ভেবেছো এক ব্যস্ত শহরও ভোরের নিস্তব্ধতায় প্রকৃতির মতো সুন্দর হয়ে সেজে উঠতে পারে? আজ আমরা আলোচনা করব ইংরেজি সাহিত্যের এক রোমান্টিক কবি, ইংরেজি লিটারেচারের বা ইংলিশ লিটারেচারের এক রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর লেখা এক অসাধারণ কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই কবিতায় কবি শহরের এক অনন্য রূপকে ফুটিয়ে তুলেছেন তার কবিতার লেখনির মাধ্যমে, যা আমাদের জানতে বাধ্য করাবে যে প্রকৃতি আর শহর কি সত্যি এক না আলাদা। তবে আমরা কবিতা সম্পর্কে ডিটেল ডিসকাশনের আগে I think we should know about our romantic poet উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন ইংলিশ লিটারেচারের অন্যতম শ্রেষ্ঠ প্রকৃতিপ্রেমী কবিদের মধ্যে একজন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন যিনি ইংলিশ লিটারেচারের রোমান্টিক মুভমেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। রোমান্টিক মুভমেন্টটা কি? রোমান্টিক মুভমেন্ট হলো যখন সাহিত্যিকেরা বা সাহিত্য শুধু নিয়ম আর যুক্তির মধ্যে বন্দী ছিল, তখন একদল কবি বললেন, না, আমরা লিখবো হৃদয় থেকে, ওই যুক্তি তর্কের মধ্যে আমরা লিখতে পারবো না। তো এইভাবে শুরু হয় রোমান্টিক মুভমেন্ট। তাহলে আমাদেরকে একটু জেনে নিতে হবে যে রোমান্টিক মুভমেন্টটা কি। রোমান্টিক মুভমেন্ট হলো ইংরেজি সাহিত্যের এক গুরুত্বপূর্ণ আন্দোলন, যা শুরু হয় 1800 শতকের শেষ দিকে এবং এই মুভমেন্টটা তার পিকেতে পৌঁছয় 1800 থেকে 1890 সালের মধ্যে। এটাই হচ্ছে রোমান্টিক মুভমেন্ট। এই মুভমেন্টের চিন্তা ভাবনা, এই মুভমেন্টের ধ্যান ধারণা ছিল আর্টিস্টিক, মিউজিক্যাল, কালচারাল অ্যান্ড নেচার ওরিয়েন্টেড। এদেরকে গ্লোরিফাই করাই ছিল রোমান্টিক মুভমেন্টের আসল উদ্দেশ্য। তাহলে রোমান্টিক মুভমেন্টের আসল উদ্দেশ্যটা কি? যে কবিতাটা হতে হবে কি, আর্টিস্টিক হতে হবে, নেচার ওরিয়েন্টেড হতে হবে, ওটা মিউজিক্যাল হতে হবে। তো এই মুভমেন্টে যাবতীয় কবিতা বা সাহিত্যিক সৃষ্টিগুলো কিন্তু এই থিমকে ওরিয়েন্ট করে গড়ে উঠেছিল। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতো আরো কিছু রোমান্টিক মুভমেন্টের সাথে জড়িত কিছু কবিদের নাম না বললে নয়, যার মধ্যে রয়েছে পিবি শেলি, স্যামুয়েল টেলর কোলরিজ, জন কিটস এটসেট্রা। অর্থাৎ আরো অনেক কবিরা রয়েছেন এর সঙ্গে জড়িত, রোমান্টিক মুভমেন্টের সঙ্গে জড়িয়ে রয়েছেন। যাই হোক, এবার তাহলে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে জেনে নিই। আমরা আগেই বললাম যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন রোমান্টিক মুভমেন্টের একজন কবি, যার জন্ম হয়েছিল 1770 সালে এবং যার মৃত্যু হয়েছিল 1850 সালে। অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডে, জন্মগ্রহণ করেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। যার কবিতা বা যার কবিতার ফিলোসফি পুরোপুরি ছিল নেচার ওরিয়েন্টেড, মানে প্রকৃতিকে কেন্দ্র করে তিনি বেশিরভাগ কবিতাগুলো তিনি উপস্থাপন করতেন, অর্থাৎ প্রকৃতিকে ঘিরে। উনাকে বলা হতো দ্য পায়োনিয়ার অফ নেচার।
হি ইজ দ্য প্রিস্ট অফ নেচার। তিনি ছিলেন প্রকৃতির পুরোহিত, অর্থাৎ তিনি প্রকৃতিকে শুধু ভালোবাসতেন না, তিনি প্রকৃতিকে কি করতেন, উপাসনাও করতেন, পুজো করতেন। প্রকৃতির যা কিছু সুন্দর দ্রব্য বা যা কিছু সুন্দর বস্তু, সেটা ফুল হোক, গাছ হোক, পাতা হোক, বা পাহাড় বা পর্বত, যাই হোক না কেন, সবকিছুকে তিনি সুন্দরভাবে তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তবে তার কবিতার আরেকটা গুরুত্বপূর্ণ সাইট হলো, তার কবিতায় যে শুধুমাত্র প্রকৃতির বর্ণনা আছে তা নয়, তার কবিতার মধ্যে একটা ফিলোসফিক্যাল ডক্ট্রিন লুকিয়ে আছে। সেই ডক্ট্রিনটার নাম হলো প্যান্থেইজম। ডক্ট্রিনটার নাম হচ্ছে কি, প্যান্থেইজম। প্যান্থেইজমটা কি? আমাদের প্যান্থেইজম সম্পর্কে না জানলে আমরা কবিতা সম্পর্কে ঠিকঠাক ভাবে জানতে পারবো না। প্যান্থেইজমটা কি? যে দেখো, প্যান্থেইজম বলতে বোঝায় যে ঈশ্বর শুধুমাত্র মন্দিরে থাকেন না, এই প্রকৃতির প্রতিটা অংশেই তিনি বিরাজমান। তো প্যান্থেইজম আমাদের শেখায় যে প্রকৃতিকে ভালোবাসো, কারণ সেখানেই ঈশ্বর বসবাস করেন। তো কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার প্রত্যেকটি কবিতায় এই ডক্ট্রিনটা, এই প্যান্থেইজমটা ব্যবহার করেছেন। শুধুমাত্র প্যান্থেইজম যে বলে যে প্রকৃতির প্রত্যেকটা বস্তুর পেছনে ঈশ্বর সত্তা বর্তমান, শুধু তাই নয়, ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে আমরা সাধারণ মানুষ কোনো না কোনো সমস্যায় জর্জরিত, আমরা সেটাকে রিয়েলিস্টিক্যালি বা বাস্তবভাবে আমরা কোনো কিছুর মধ্য দিয়ে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করি। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে আমরা যদি কোনো সমস্যায় জর্জরিত হয়ে পড়ি, তাহলে সেটা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো প্রকৃতির সঙ্গে সময় কাটানো। অর্থাৎ প্রকৃতির সঙ্গে সময় কাটানো মানে আমি ভগবানের সঙ্গে আমি নিজেকে আত্মসমর্পণ করে দিলাম। তো এটাই হচ্ছে প্যান্থেইজম, এবং সেখান থেকে আমি কি করতে পারবো, বেরিয়ে আসতে পারবো। তো এটাই হচ্ছে প্যান্থেইজম। তো আজকে আমরা যে কবিতাটা পড়বো তার মধ্যে এই ডক্ট্রিনটা কোথায় কিভাবে রয়েছে সেটাও কিন্তু তার সাথে সাথে সেটাও কিন্তু আমরা এই কবিতা পড়তে পড়তে জেনে নেবো, এবং তার সাথে কি কি রেটোরিক্যাল ডিভাইসগুলো রয়েছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। তার আগে একটা কথা জেনে রাখা ভালো, কি যে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, অর্থাৎ আমরা যে কবিতাটা আজকে পড়বো সেটার নাম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই শিরোনামটা কিন্তু প্রকৃত টাইটেল নয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যতগুলো কবিতা লিখেছেন তার কোনো টাইটেল নেই। আমাদের পাঠ্যাংশে যে কবিতাটা টাইটেল হিসেবে রয়েছে সেটা আমাদের ফার্স্ট কবিতার প্রথম লাইনে রয়েছে, এবং আমাদের এই কবিতাটার টাইটেল হিসেবে প্রথম লাইনটাকেই তুলে ধরা হয়েছে। তো ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটা লেখেন 1802 সালের সেপ্টেম্বর মাসে। কত সালে লিখেছিলেন? তিনি লিখেছিলেন এই কবিতাটা 1802 সালের 3rd সেপ্টেম্বর, এবং এই কবিতাটা পাবলিশড হয় 1860 সালে। বোঝা গেল? তো ওয়ার্ডসওয়ার্থ একদিন ভোরবেলায় তার বোনের নাম ছিল ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। তাহলে একদিন বা এক সকালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে ফ্রান্সে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। ফ্রান্সে যেতে গেলে তখনকার দিনে ঘোড়ার গাড়িতে করে যেতে হতো। তো ফ্রান্সে যেতে গেলে ডোভার নামক একটা জায়গা থাকে, সেখান থেকে গাড়ি চেঞ্জ করতে হয়। তো সেই লন্ডন শহর থেকে ডোভারে যাওয়ার জন্য ওয়েস্টমিনস্টার ব্রিজটি ব্যবহার করতে হতো। কিসের জন্য? যেটা একটা আমাদের আগেকার দিনে বলো বা এখনকারও একটা টুরিস্ট অ্যাট্রাকশন হয়ে দাঁড়িয়েছে সেই ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেটা অবস্থিত কোথায়? লন্ডনে। তাহলে তো ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে যাওয়ার সময় খুব ভোরবেলায় তার চোখে পড়ে ওই ব্রিজটার ওপর থেকে লন্ডন শহরের দিকে। অ্যাট ওয়ান্স তিনি ভীষণভাবে মুগ্ধ হয়ে যান লন্ডনের বা লন্ডন শহরের সৌন্দর্য দেখে। মাইন্ড ইট, আমরা 1800 শতকের কথা বলছি, কিন্তু যখন বড় বড় বিল্ডিংস বা কোনো স্কাই স্ক্র্যাপার গুলো তৈরি হয়নি তখনকার দিনে, তখন এমন কিন্তু ছিল না। ইট ওয়াজ প্রিটি ক্লামজি। তখন ছিল খুবই শান্ত। তো সকালের উদীয়মান সূর্যের আলোর ছটায় লন্ডন শহরটা
উদ্ভাসিত দেখে বা লন্ডন শহরটাকে উদ্ভাসিত দেখে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেই শহরের সৌন্দর্য মুগ্ধ সেই শহরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান। কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি সেই সময় এই ব্রিজের উপর দাঁড়িয়ে সেই কবিতাটা লেখেন। যেহেতু কবিতাটা ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে লেখা, তাই কবিতাটার টাইটেল হয়েছে কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। অর্থাৎ কম্পোজ কথার অর্থ হচ্ছে রিটিন, মানে লেখা হয়েছে আপন, ওপরে দাঁড়িয়ে। কার উপরে দাঁড়িয়ে? ওয়েস্টমিনস্টার ব্রিজ, মানে ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে দাঁড়িয়ে লেখা হয়েছে। তো চলো আমরা কবিতাটার এক্সপ্লেনেশন গুলো জেনে নিই। এবার একটা কথা বলে রাখা ভালো যে এই কবিতাটা এটা এক ধরনের সনেট। কি বললাম? সনেট। সনেট আমরা কাকে বলবো? তাহলে পোয়েমটা এক ধরনের সনেট। সনেট, সনেটের বৈশিষ্ট্যগুলো হলো এটাকে হতে হবে 14 লাইনের। তাহলে সনেট কত লাইনের কবিতা? 14 লাইনের কবিতা। এখানে তিনি যে ক্লাসিফিকেশনটা করেছেন, একটা স্ট্যান্ডাতে রয়েছে 8 লাইন এবং একটা স্ট্যান্ডাতে রয়েছে 6 লাইন। অর্থাৎ 8 লাইন যেটাতে রয়েছে সেটাকে বলা হবে অক্টেভ, আর 6 লাইন যেটাতে রয়েছে সেটাকে বলা হবে সেস্টেট। তো এই সনেটটাকে বলা হবে পেত্রাকান সনেট। এই সনেটটা এসছে কোথা থেকে? সোনাটা। সোনাটা থেকে সনেট কথাটা এসছে। সোনাটা হলো এক ধরনের বাদ্যযন্ত্র বিশেষ। একটা কবিতা পড়তে গেলে আমরা ছোটবেলায় ছন্দ আকারে পড়েছি, তাই নয় কি? তাহলে এখানেও একটা ছন্দ অর্থাৎ রাইমিং স্কিম লুকিয়ে রয়েছে। রাইমিং স্কিম বলতে আমরা কি বুঝি? যে ধরো আমরা ছোটবেলায় পড়েছি কি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান ঠাকুর দাদার বউ। তাহলে মৌর সঙ্গে এই যে বউয়ের একটা রাইমিং স্কিম খুঁজে পেলাম। তাহলে এখানেও আমরা লাইনগুলোতে দেখতে পাবো যে কি প্রথম লাইনের সঙ্গে চতুর্থ লাইনের একটা ছন্দ খুঁজে পাবো, দ্বিতীয় লাইনের সঙ্গে তৃতীয় লাইনের একটা ছন্দ খুঁজে পাবো। এরকম ভাবে একটা রাইম স্কিম তৈরি করা হয়েছে, যে রাইম স্কিমটা আমাদের পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। সেটা কি? এ বি বি এ বি বি এ সি ডি সি ডি সি ডি। বুঝে গেল? এটাই হচ্ছে রাইম স্কিম। আর একটা জিনিস জেনে রাখা ভালো, এই কবিতাটা আয়াম্বিক পেন্টামিটার স্টাইলে লেখা রয়েছে। আয়াম্বিক পেন্টামিটারটা যদি জানতে হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন দেওয়া রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকে আমাদের পোয়েট্রিটা ইলাবোরেটলি এক্সপ্লেনেশনটা আমরা জেনে নিই। তো দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর আর এর থেকে সুন্দর দেখানোর কিছু নেই। তাহলে এর থেকে সুন্দর দেখানোর কিছু নেই মানে তিনি কার কথা বলছেন? তিনি লন্ডন শহরের কথা বলছেন। তার দৃষ্টি পড়েছে কোথায়? লন্ডন শহরের উপরে, এবং তিনি লন্ডন শহরের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে বলছেন যে পৃথিবীর এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না। দিস ইজ ভেরি ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম। অর্থাৎ এই প্রথম লাইনে কবি একটা ইম্পর্টেন্ট রেটোরিক্যাল ডিভাইস ব্যবহার করেছেন, যেটার নাম হচ্ছে হাইপারবোল। কি বললাম? যেটার নাম হচ্ছে হাইপারবোল। হাইপারবোল কি? হাইপারবোল হলো এমন এক অলংকার যার মাধ্যমে বক্তা তার মনের চূড়ান্ত আবেগ বা ভালোবাসাটাকে প্রকাশ করতে চান। অর্থাৎ একজন ব্যক্তি তার মনের এমন কিছু আবেগ বা ইমোশন এর কথা, অর্থাৎ একজন ব্যক্তির মনের যে আবেগ বা ইমোশনের কথা প্রকাশ করতে চাইছেন তার পাঠকদের উদ্দেশ্যে, যে জিনিসটা হয়তো অবাস্তব, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের স্টেটমেন্ট ইউজ করার মানে হচ্ছে তিনি কতটা মুগ্ধ হয়েছেন এই লন্ডন শহরটাকে দেখে। বোঝা গেল? তার মানে কি এই লন্ডন শহরের সৌন্দর্য থেকে আর কিছু সুন্দর হতে পারে না? অবশ্যই সুন্দর আছে, কিন্তু তার কাছে এতটাই সুন্দর মনে হচ্ছে, তাই তিনি এটাকে বলা হয়েছে হাইপারবোল। তারপর হচ্ছে ডাল
would he be of soul who could pass by a sight so touching in its majesty? তিনি নিজের স্বগতোক্তি বলতে পারো, এটা তার নিজের স্বগতোক্তি। তিনি বলছেন কি, যে সেই ব্যক্তি যে কিনা ডাল, ডাল মানে হচ্ছে নিরস, যার আত্মা নিরস। ডাল কথার অর্থ কি? নিরস। অর্থাৎ সেই ব্যক্তিটা যার আত্মাটা নিরস। এটা বলবার অর্থটা কি, যে এমন এক ব্যক্তির কথা ওয়ার্ডসওয়ার্থ বলতে চাইছেন যার মধ্যে কোনো এস্থেটিক সেন্স নেই, সৌন্দর্য উপলব্ধি করার ক্ষমতা নেই। যদি এমন কোনো ব্যক্তি থাকেন তাহলে একমাত্র সেই ব্যক্তি ওই শহরের দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে পাশ কাটিয়ে চলে যেতে পারে। তো এমন একটি দৃশ্য যা আমাদের মন, আমাদের হৃদয়কে স্পর্শ করে যায় তার গরিমা, তার রাজকীয় মহিমার দ্বারা। তাহলে এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এখানে কোন সাইটের কথা বলা হয়েছে? অ্যাজ ইউজুয়াল লন্ডন শহরের দৃশ্যের কথা বলা হলো। এই দৃশ্যটা খুব টাচিং, অর্থাৎ স্পর্শকাতর। কিসের দ্বারা স্পর্শকাতর? ইটস ম্যাজেস্টি, তার রাজকীয় মহিমার দ্বারা স্পর্শকাতর। ক্লিয়ার? এরপরে আমরা যাব, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার। এই শহরটা নাও এখন, ডথ, ডথ হচ্ছে ওল্ড পোয়েটিক ইউজ, যার মডার্ন ইংলিশ হচ্ছে ডাচ। তাহলে ডথ মডার্ন ইংলিশ কি? ডাচ। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন দিস সিটি নাও ডাজ লাইক এ গার্মেন্ট ওয়ার। তিনি বলছেন এই শহরটা পোশাকের মতো পরিধান করে রয়েছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং, এই সকালের সৌন্দর্যটিকে, অর্থাৎ কবি সকালের ভোর হওয়া অর্থাৎ প্রত্যুষের সৌন্দর্যকে তুলনা করলেন একটা পোশাকের ন্যায়। এবং এই পোশাকটা পরে রয়েছে কে? না ওই শহরটা। কবি এখানে আরো একটা রেটোরিক্যাল ডিভাইস ব্যবহার করেছেন, যেটার নাম হচ্ছে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন আমরা কাকে বলবো? না যখন কোনো জড় বস্তুর মধ্যে ব্যক্তি সত্তাটাকে আরোপ করা হয়, অর্থাৎ কোনো জড় বস্তুকে এমন কিছু হিসাবে কল্পনা করব যা যার প্রাণ আছে। এখানে কবি শহরটার মধ্যে তার প্রাণ সত্তাটাকে আরোপ করেছেন। সাইলেন্ট, বেয়ার, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার অ্যান্ড টেম্পলস লাইট। তাহলে তিনি ব্রিজের ওপর থেকে দেখছেন যে পুরো সিনারিটা বা পুরো সিনারিওটা বা দৃশ্যটা ভীষণভাবে সাইলেন্ট, মানে হচ্ছে নীরব, বেয়ার, উন্মুক্ত। কি কি উন্মুক্ত আর কি কি সাইলেন্ট? শিপস জাহাজ, টাওয়ার্স মিনারগুলি, ডোমস গম্বুজগুলি, থিয়েটার্স নাট্যশালাগুলি, অ্যান্ড টেম্পলস। এখানে টেম্পলস বলতে কবি চার্চগুলির কথা বোঝাতে চেয়েছেন। টেম্পল বলতে এখানে মন্দিরের কথা কিন্তু নয়। তাহলে লন্ডন শহরের যাবতীয় অবজেক্টগুলো ভীষণভাবে নিস্তব্ধ ও উন্মুক্ত। ভীষণভাবে নিস্তব্ধ, তার কারণটা কি? বা তার অকারেন্সটা হচ্ছে সবে ভোর হচ্ছে, এখনো পর্যন্ত কি হচ্ছে? একটা শহরের এখনো পর্যন্ত একটা শহরের হাসল অ্যান্ড বাসল, অর্থাৎ হই হট্টগোল এবং কর্মচঞ্চলতা এখনো শুরু হয়নি। শহর এখন কি? ঘুমন্ত। তো শহরে যেহেতু কর্মচঞ্চলতা শুরু হয়নি, তাই শহরটা এখন কেমন? নিস্তব্ধ। ক্লিয়ার? তো ওপেন অন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, এই সব কিছু সেই বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে রয়েছে। অ্যান্ড টু দ্য স্কাই, এবং খোলা আকাশের নিচে রয়েছে। এখানে আনটু বলতে বেসিক্যালি টু, এই আনটু কথাটা হচ্ছে আর্কেইক ওয়ার্ড। তাহলে আনটু বেসিক্যালি কি? টু, এটা এক ধরনের আর্কেইক ওয়ার্ড। অর্থাৎ কবি দেখছেন যে পুরো লন্ডন শহরটা যেটি ভীষণভাবে এখন নিস্তব্ধ, উন্মুক্ত,
তার যাবতীয় স্ট্রাকচারস নিয়ে, অর্থাৎ খোলা প্রান্তরের মধ্যে পড়ে রয়েছে ওই শহরটা এবং খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। আজকের লন্ডন শহর, আমি একটু আগেই বলেছিলাম যে আগেকার লন্ডন শহর আর আজকের লন্ডন শহর কিন্তু এক নয়। অর্থাৎ 1800 শতকের দিকে বিল্ডিং, স্কাই স্ক্র্যাপার এত ছিল না। তো এই লন্ডন শহরটা যখন ওপর থেকে দেখা যেত, অর্থাৎ ওই ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর থেকে দেখা যেত শহরটা, অর্থাৎ তার প্যারামিটারটা এতটা বড় ছিল না। ওই লন্ডন শহরটা পেরিয়ে গেলে নেচার, অর্থাৎ প্রকৃতিকে দেখা যেত। তো সেই কারণে মনে হতো যেন লন্ডন শহরটা প্রকৃতির ওপর শুয়ে আছে। ক্লিয়ার? অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। পুরো শহরটা অত্যন্ত উজ্জ্বল লাগছিল দেখতে। পুরো শহরটাকে অত্যন্ত উজ্জ্বল দেখতে লাগছিল। পুরো শহরটা ঝকমক করছে কিসের দ্বারা? সূর্যের আলোর দ্বারা। কখন ঝকমক করছিল? ইন দ্য স্মোকলেস এয়ার, মানে ধোঁয়াহীন বাতাসে। অর্থাৎ শহরটা এখনো ঘুমন্ত, সবে ভোর হয়েছে, শহরের কর্মচঞ্চলতা এখনো শুরু হয়নি। ফলে কোনো রকম কলকারখানা বা যানবাহনের ধোঁয়া এই মুহূর্তে কিন্তু নেই। বাতাসটা খুবই স্বচ্ছ রয়েছে তাই। আর সূর্যের প্রথম ছটায় প্রত্যেকটা জিনিসকে চকচকে বা ঝকমকে দেখাচ্ছিল কবির কাছে। বোঝা গেছে? এরপর লাইন আসছি, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডিওর ভ্যালি, রক অর হিল। কবি আবার একটা হাইপারবোল ইউজ করে বলছেন, আবার একটা রেটোরিক্যাল ডিভাইস যেটার নাম প্রথম লাইনে আমরা পেয়েছিলাম হাইপারবোল, সেটাও তিনি এখানে ইউজ করছেন। যে দেখো, যে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, এর আগে কিন্তু সূর্য এত সুন্দরভাবে প্লাবিত করে দেয়নি ভ্যালি, রক অর হিল, কোনো উপত্যকা বা কোনো পাহাড় বা কোনো পাথরকে। অর্থাৎ কবি কল্পনা করছেন এই প্রথম সূর্য তার প্রথম ছটায় অন্য কোনো ন্যাচারাল অবজেক্টকে উদ্ভাসিত করেনি। তো এটা একটা হাইপারবোলিক স্টেটমেন্ট in order to express how moved he was, how touched he was by the beauty of London. বোঝা গেছে? তো এরপরে লাইনে যাব, নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, নেভার, এখানে নেভার এন ডবল ই আর দেওয়া আছে, নিয়ার বলেছে, এখানে আমি উচ্চারণ প্রনাউন্সিয়েশন করলাম কিন্তু নেভার। তো দেখো এই নিয়ার কথাটার অর্থ হলো নেভার। এটি একটা পোয়েটিক্যাল ইউজ, অর্থাৎ কবি বলছেন নেভার স আই, এর আগে আমি কখনো দেখিনি, নেভার ফেল্ট, কোনোদিন অনুভবও করিনি, এ কাম সো ডিপ, এতটা প্রশান্তি যেটি কিনা এতটা গভীর। কবি আবার একটা হাইপারবোলিক স্টেটমেন্ট ইউজ করে বলছেন যে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ হি ওয়াজ ফিলিং ভেরি কাম, ভেরি ট্রাঙ্কুয়েল। এতটা প্রশান্তি এর আগে তিনি কোনোদিন অনুভব করেনি, যেটা তিনি আজকের লন্ডন শহরটাকে দেখে অনুভব করছেন। বোঝা গেল? তো মনে আছে আজকে আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম প্যান্থেইজমের কথা। এই লাইনটার মধ্যে আমরা প্যান্থেইজম খুঁজে পেলাম, অর্থাৎ কবি লন্ডন শহরের, অর্থাৎ সেই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে লন্ডন শহরের দৃশ্যটাকে দেখে তিনি এতটাই প্রলুব্ধ হয়েছিলেন যে তার মনটা একেবারে জুড়িয়ে গিয়েছিল। তাহলে প্যান্থেইজম কি বলে? যে একজন মানুষ যদি সে নিজেকে প্রকৃতির প্রতি সমর্পণ করে দেয়, তাহলে যে শান্তিটা সে মনের মধ্যে পায় সেই শান্তিটা কিন্তু অন্য কোথা থেকে আসা সম্ভব নয়। আর আমরা জানি কি, যে প্রকৃতির মধ্যেই ঈশ্বর বিরাজমান। এরপরে লাইনে আসছে, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। বলছেন দ্য রিভার,
আমরা ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে রয়েছি, রিভার আমরা কোথায় রয়েছি? ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর রয়েছি। তাই তিনি বলছেন দ্য রিভার, অর্থাৎ ওয়েস্টমিনিস্টার ব্রিজের নিচে রয়েছে টেমস নদী। কবি ব্রিজের উপর থেকে দেখছেন যে রিভারটা কেমন গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, যে নদীটা নিজের ইচ্ছা অনুযায়ী, ওন সুইট উইল, ওন মানে হচ্ছে নিজের, সুইট মানে মিষ্টি, আর উইল মানে হচ্ছে ইচ্ছা, অর্থাৎ নিজের ইচ্ছা অনুযায়ী বয়ে চলেছেন। যে নদীটা নিজের ইচ্ছা অনুযায়ী কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। এখানে কবি নদীটিকে পার্সনিফাই করেছেন। কারণটা কি? দেখো, তিনি নদীর জন্য প্রোনাউন হিসেবে ইউজ করেছেন হিজ কথাটা। হিজটা জেনারেলি কি নাউন, কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। আমরা কোনো ব্যক্তিকে বোঝানোর জন্য হিজ বা হার কথাটি ব্যবহার করে থাকি। কবি এখানে টেমস নদীকে বোঝানোর জন্য প্রোনাউন হিসেবে হিজটাকে ব্যবহার করেছেন। তো আমরা এখানে রেটরিক ডিভাইসটা পেলাম, যে রেটরিক্যাল ডিভাইসটা পেলাম সেটা হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন আমরা কাকে বলবো? পার্সনিফিকেশন হচ্ছে একটা ইনঅ্যানিমেট অবজেক্টের উপর যখন একটা অ্যানিমেট অবজেক্টের সত্তা, অ্যানিমেট অবজেক্টের সত্তাটাকে আমরা প্রদান করি। অর্থাৎ যে ব্যক্তিটার প্রাণ আছে আর যে ব্যক্তিটার প্রাণ নেই, যে ব্যক্তিটার প্রাণ নেই তার উপর যখন একটা প্রাণের সত্তাকে ঢেলে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। এখানে নদীর তো আর প্রাণ নেই, নদীটার উপরে ব্যক্তি সত্তাটাকে আরোপ করা হয়েছে যে সেটা নিজের ইচ্ছা মতো বয়ে চলেছে। তাই এটা হলো এক ধরনের রেটরিক্যাল ডিভাইস যার নাম হচ্ছে পার্সনিফিকেশন। তাহলে নদীটার ভূমিকা কি? না, নদীটা ভোরের এই সময় নিজের ইচ্ছাতে কি করছে? ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে। তার কারণ নদীর বুকে এখনো পর্যন্ত নৌকো বা জাহাজ এখনো কিন্তু অবতরণ করেনি, যার ফলে বা যার কারণে নদীটার বিঘ্ন ঘটতে পারে। মানে জাহাজ বা নৌকো অবতরণ করেনি মানে নদীটার আর কি হচ্ছে না, বিঘ্ন ঘটছে না, সে তার নিজের ইচ্ছাতেই বয়ে চলেছে। এরপরে বলছে ডিয়ার গড, কবি এই অপরূপ সৌন্দর্য দেখে ঈশ্বরকে স্মরণ করে বলছেন ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। লন্ডন শহরের প্রত্যেকটা বাড়িকে দেখে মনে হচ্ছে যেন অ্যাসলিপ, ঘুমন্ত। তাহলে আমরা বলতে পারি কবি এখানেও পার্সনিফাই করেছেন। কারণ কি? হাউসেস অর্থাৎ বাড়ি ঘর কি কখনো ঘুমোতে পারে? বাড়িঘর কখনো ঘুমোতে পারে না। এগুলো হচ্ছে কি ইনঅ্যানিমেট অবজেক্ট। কবি বেসিক্যালি বাড়িঘর, লন্ডন শহরের প্রত্যেকটা মানুষ এখনো ঘুমোচ্ছে। তিনি বাড়িঘর বলতে মানুষদের কথা বলছেন, বাড়িঘরের কথা নয়, বাড়িঘরের মধ্যে থাকা মানুষদের কথা বলছেন। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং এই পরিপ্রেক্ষিতে এই বিশাল হৃদয়টা, অর্থাৎ বিশাল হৃদয়টি নিথর ভাবে শুয়ে রয়েছে। এখানে হৃদয় বলতে কবি পুরো লন্ডন শহরটাকে বুঝিয়েছেন। হৃদয় বলতে কাকে বুঝিয়েছেন? পুরো লন্ডন শহরটাকে বুঝিয়েছেন। তো কিসের হৃদয় সেটা? দেখো, তোমরা কল্পনা করে নাও যে লন্ডন শহরটা সেন্টারে রয়েছে, অর্থাৎ কেন্দ্রবিন্দুতে রয়েছে, যার চারপাশে রয়েছে সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা। তাহলে সেই বিশাল অঞ্চলের কেন্দ্রস্থলে রয়েছে লন্ডন শহরটা। সেজন্য একটা মানব শরীর, যেমন করে একটা মানব শরীরের কেন্দ্রবিন্দুতে থাকে কে? হৃদয়, অর্থাৎ কেন্দ্রস্থলে থাকে হৃদয়। ঠিক তেমনই লন্ডন শহরটাও সবুজ প্রকৃতির মাঝখানে, অর্থাৎ কেন্দ্রস্থলে রয়েছে। তাই তিনি বলছেন মাইটি হার্ট ইজ লাইং স্টিল, অর্থাৎ নিথর ভাবে শুয়ে রয়েছে হৃদয়টা। বুঝা গেল? এটাই হলো লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এবং ইম্পর্টেন্স কিছু রেটোরিক্যাল ডিভাইসেস। অ্যাবভ অল আমরা কি জানলাম? যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অত্যন্ত ইমোশনাল ভাবে লন্ডন শহরটাকে কি করেছেন? বর্ণনা করেছেন। So keep watching my channel and keep learning. Thank you so much for your precious time. Thank you. So যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের যদি মনে হয় যে ভালো লেগেছে,
তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো পরবর্তীকালে ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং যদি কোনো কিছু ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলো না কিন্তু।